যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের ইমেইলে মোদির নাম, ভারতের জাতীয় লজ্জা আখ্যা বিরোধীদের, দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন মন্তব্য, দাবি নয়াদিল্লির। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ ইসরায়েলি হামলা, একদিনে প্রাণ ছড়ল শিশুসহ কমপক্ষে ৩৭ ফিলিস্তিনির। ২ বছরে প্রথমবারের মতো পুরোপুরি খুলে দেয়া হলো রাফা ক্রসিং। আবারও অশান্ত পাকিস্তানের বালুচিস্তান, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১৫ সেনা সহ নিহত অন্তত ৩৩। সামরিক বাহিনীর অভিযানে ১৩৩ সন্ত্রাসীর মৃত্যু। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সরাসরি যোগাযোগ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই অপরাধীর পরামর্শে ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে নাচ গানও করেছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত আলোচিত অ্যাপস্টেইন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। কুখ্যাত অপরাধীর সাথে মোদীর সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়ে তোপ দাগছে বিরোধী দলগুলো। অন্যদিকে নথিতে মোদী সম্পর্কিত তথ্যগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে দিল্লি সরকার। ২০১৭ সালে ইসরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮.৫ বছর পর নতুন করে আলোচনায় মোদীর সেই রাষ্ট্রীয় সফর। মার্কিন বিচার বিভাগ প্রকাশিত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের নতুন নথিতে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটসের মতো পশ্চিমা প্রভাবশালীদের পাশাপাশি রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। যেখানে এক মেইলে মোদীর ইসরায়েল সফর নিয়ে মন্তব্য করেছেন অ্যাপস্টেইন। দাবি করেছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে তেল আবিবে গিয়ে নাচ গান করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অ্যাপস্টেইন দাবি করেন তার সেই পরামর্শ কাজেও লেগেছিল। শুধু এই এক মেইলেই নয়, প্রকাশিত বেশ কয়েকটি নথিতে উল্লেখ রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর নাম। আর তাই কুখ্যাত অপরাধীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে মোদীর সমালোচনা করছে বিরোধী দলগুলো। অ্যাপস্টেইনের সাথে তার সম্পর্ককে ভারতের জাতীয় লজ্জা আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতারা। অ্যাপস্টেইনের ইমেইলে মোদীর ইসরায়েল সফরের তথ্য ছাড়া উল্লেখিত বাকি সব দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা তথাকথিত অ্যাপস্টেইন ফাইল থেকে পাওয়া একটি ইমেইলে দেখেছি যেখানে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। ২০১৭ সালের জুলাই মাসে তার সরকারি সফরের তথ্য ছাড়াও বাকি দাবিগুলোর একজন দোষী সাব্যস্ত অপরাধীর ভিত্তিহীন মন্তব্য। আমরা তা প্রত্যাখ্যান করছি। বিতর্কিত এ বিষয়ে মোদীকেই সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো। অ্যাপস্টেইনের সাথে তার কি সম্পর্ক ছিল সেটিও জাতির সামনে তুলে ধরার দাবি তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতির তোয়াক্কা না করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বোমা হামলায় একদিনে প্রাণহানির শিকার শিশুসহ কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি। শনিবার উত্তর গাজার খান ইউনিসে বর্বরোচিত এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা বর্ষণে অঞ্চলটির বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে প্রাণ হারান অনেকেই। আহতদের দ্রুত নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী রোববার থেকে গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা পুনরায় চালুর কথা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় ২ বছর পর অবশেষে দুই দিক থেকেই খুলে দেওয়া হয়েছে গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত। রোববার গাজা যুদ্ধবিরতির পরিকল্পনার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়। তবে এখনও গাজার বাসিন্দাদের পথ নিয়ে যাতায়াতের অনুমতি মেলেনি। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবাল জানিয়েছে, সীমান্ত পারাপারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা চলমান থাকায় এমনটি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ কিংবা বের হতে মিশরের সাথে সমন্বয় করে ফিলিস্তিনিদের অনুমতি দেবে ইসরায়েল। তত্ত্বাবধানে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।
আরব সংখ্যালঘুদের উপর সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবার কালো পতাকা আর ব্যানার হাতে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ করে হাজারো ইসরায়েলি আরব। তাদের অভিযোগ, গেল 2 দশক ধরে সংখ্যালঘু আরব কমিউনিটির বহু মানুষকে বেছে বেছে হত্যা করা হয়েছে। সম্প্রতি এসব ঘটনা আরও বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে কমপক্ষে 27 জন ইসরায়েলি আরবকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তা সত্ত্বেও অপরাধ নির্মূলে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ইসরায়েল সরকার। আর এরই প্রতিবাদে নিহতদের পরিবার সহ বহু মানুষ ফুঁসে উঠেছে। বিক্ষোভের সাথে যোগ দিয়েছে বেশ কিছু সংখ্যক ইহুদিও। চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে, এমনটা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি অভিযোগ করেছেন, অহেতুক উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। কৃত্রিম সংঘাত পরিস্থিতি তৈরির জন্য গণমাধ্যমকেও দায়ী করেছেন তিনি। এর মাঝেও দুদেশের আলোচনার কাজ চলছে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, চলমান উত্তেজনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানির সাথে বৈঠক করেছেন আলী লারিজানি। পশ্চিমা গণমাধ্যমে যখন আত্মগোপনের খবর, তখন প্রকাশ্যে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকি উপেক্ষা করেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজার পরিদর্শন করেছেন তিনি। সেই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরানে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য তিনি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করেন। সম্প্রতি বেশ কয়েকটি পশ্চিমা মিডিয়ায় দাবি করা হয়, মার্কিন হামলার শঙ্কায় সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। ইরানের যে কোনো মুহূর্তে মার্কিন হামলার জন্য প্রস্তুত থাকতে সব রকম পূর্ব প্রস্তুতি নিচ্ছে বাসিন্দারা। মজুত করা হচ্ছে খাবার, পানি থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র। উদ্বেগ ছড়ালেও শঙ্কিত নয় ইরানিরা। মার্কিন প্রেসিডেন্টের হুমকি ধামকিকে তোয়াক্কা না করেই স্বাভাবিকভাবেই কর্মব্যস্ত দিন যাপন করছে মানুষ। চালু রয়েছে দোকানপাট ও সব রকম প্রতিষ্ঠান। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলেও হামলার বিষয়ে তেমন একটা চিন্তিত নয় ইরানিরা। যতই এগিয়ে আসছে মার্কিন রণতরীর বহর, ততই উদ্বেগ বাড়ছে ইরানে। গেল 1 সপ্তাহ ধরে হামলার সংশয় মাথায় নিয়ে দিন যাপন করছে ইরানিরা। যে কোনো পরিস্থিতির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। সম্ভাব্য মার্কিন হামলা থেকে বাঁচার নানা কৌশলে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। দেয়া হচ্ছে সংকটকালীন অন্তত 10 দিনের খাবার ও পানি মজুদ, হাতের নাগালে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখার উপদেশ। কেউ কেউ আবার নিরাপদে সরে যেতে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখছেন। এমন কোনো যুদ্ধ নেই যার কোনো পরিণাম নেই। যে কোনো সংঘাতময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আগে থেকে কোনো রকম সতর্কতার আভাস দিয়ে হামলা হয় না। মার্কিনিরা এখন আগের চেয়ে আরো অনেক বেশি কৌশলী। মধ্যপ্রাচ্যে তাদের সেনা উপস্থিতি আরো বাড়িয়েছে। তবে আমার মনে হয় এটি মূলত আমাদের উপর চাপ সৃষ্টির জন্য। সতর্ক থাকলেও শঙ্কিত নয় ইরানের বাসিন্দারা। ট্রাম্পের একের পর এক হুমকি ধামকিতেও মাথা নত করতে নারাজ তারা। যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের নিজেদের স্বার্থ ও সম্পদ। ট্রাম্পের হুমকি ধামকিতে কোনো কাজ হবে না। ইরানের মানুষ এসবে ভয় পায় না। অর্থনৈতিক সংকটের জেরে গেল ডিসেম্বরে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভ সহিংসতায় ক্ষয়ক্ষতির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ইরান। এর মাঝে নাকের ডগায় নিঃশ্বাস ফেলছে মার্কিন নৌবহর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের 2টি পৃথক বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, গুরুতর আহত আরও 14 জন। শনিবার বন্দর আব্বাস ও ইরাক সীমান্তের কাছাকাছি আহবাজ শহরে হয় এই দুর্ঘটনা। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন, বেশ কয়েকটি যানবাহন ও দোকানপাট। ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌ কমান্ডারকে লক্ষ্য করে হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এমন তথ্য, তবে এটি গুজব আখ্যা দিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ। আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের বালুচিস্তান। বিচ্ছিন্নতাবাদীদের সিরিজ হামলার জবাবে প্রদেশটিতে শুরু হয়েছে ব্যাপক সেনা অভিযান। 2 দিনে নিহত হয়েছে বালু লিবারেশন আর্মি অন্তত 133 সন্ত্রাসী, 18 বেসামরিক এবং 15 জওয়ানের মৃত্যুর খবরও জানিয়েছে দেশটির ISPR। নতুন করে অস্থিরতায় চরম আতঙ্কে বাসিন্দারা। BL-এর হামলার পেছনে ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ।
দুদিন আগেই নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএল-এর বিরুদ্ধে অভিযান জোরদারের কথা জানিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। বালুচিস্তানে সেনা অভিযানে শুক্রবার নিহত হয়েছিল 41 বিচ্ছিন্নতাবাদী। একদিনের মাথায় শনিবার রাজধানী কোয়েটা, মাসদুং, নুশকি, খেলান সহ 12টি জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীর হামলা। প্রাণহানির শিকার অন্তত 18 জন। হামলার দায় স্বীকার করেছে বিএলএ। পাকিস্তান সরকার যাদের ডাকে ফিতনা আল হিন্দুস্তান নামে। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বালুচ প্রদেশ জুড়ে চিরুনি অভিযানে নামে সেনাবাহিনী। প্রাণ যায় বিএলএর 92 সদস্যের। এই অভিযানে প্রাণ হারিয়েছেন 15 পাকিস্তানি জওয়ানও, যদিও 84 সেনাকে হত্যার দাবি করেছে বিএলএ। বালুচিস্তানে অস্থিরতার ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির অভিযোগ, দেশের বাইরে থেকে এসেছে হামলার নির্দেশ। সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী। আপনাদের কাছে আমার ওয়াদা, রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর ইচ্ছায় আপনারা সাহস আর শক্তি বজায় রাখবেন। হামলা পাল্টা অভিযান ঘিরে নতুন করে অস্থিরতা ছড়িয়েছে পুরো প্রদেশে। চরম আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি খুবই খারাপ, বারবার গোলাগুলি হচ্ছে, বাইরে বের হওয়া কঠিন, দোকানপাট সহ সবকিছু বন্ধ। বিস্ফোরণ গোলাগুলির আওয়াজ শোনা গেছে ভোর থেকেই। অনেক জায়গায় রাস্তা বন্ধ, যাতায়াত খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বালুচিস্তানে দশকের পর দশক ধরে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। পাকিস্তান সরকারের তথ্য অনুযায়ী গত বছর 250 সন্ত্রাসী হামলা হয়েছে প্রদেশটিতে। প্রাণহানির শিকার হয়েছে 400 জন। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। ইরান নয়, এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে যোগ দিতে যাচ্ছে দেশটি, আর এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি। আমরা ইতিমধ্যেই একটি চুক্তি তৈরি করে ফেলেছি। ভারত এতে যোগ দিচ্ছে। তারা ইরান থেকে তেল কেনার পরিবর্তে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা সেই রূপরেখা সম্পন্ন করেছি। ভেনেজুয়েলার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনায় দেশটির সফরে গেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শনিবার কারাকাসে পৌঁছেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন প্রতিনিধি লয়া ডন্ড ও কয়েকজন কর্মকর্তারা। সোশ্যাল হ্যান্ডেলে এক্সে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন লরা। মার্কিন দলকে স্বাগত জানায় ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান কিল। টেলিগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছেন, দুদেশের পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্য এই বৈঠকের আয়োজন। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে দুপক্ষের মতপার্থক্য। এক পোস্টে মার্কিন প্রতিনিধি লরা জানান, কারাকাসে কাজ শুরু করতে প্রস্তুত তিনি এবং তার প্রতিনিধিরাও। যুক্তরাষ্ট্রের অভিবাসী সংস্থা আইসের ডিটেনশন সেন্টারে বন্দি 5 বছর বয়সী শিশুকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় আদালত। কবে ও কিভাবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। সম্প্রতি আইস এজেন্টদের হাতে আটক 4 শিশু কিশোরের মধ্যে একজন 5 বছর বয়সী লিয়াম কনেহো আরিয়াস। গত 20 জানুয়ারি আইসির অভিযানে তাকে আটক করা হয়। বাড়ির বাইরে নীলরঙা খরগোশ টুপি পরে দাঁড়ানো ছোট্ট আরিয়াসের ছবি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে নিন্দা সমালোচনার ঝড়ও। এখনও ডিটেনশন সেন্টারে বন্দি তার বাবা, যদিও তাদের আইনজীবীর দেয়া তথ্য অনুযায়ী ইকুয়েডর থেকে অভিবাসন প্রত্যাশী হিসেবে আইনগত প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ফ্লু মৌসুমে রেকর্ড 2 কোটি মানুষের মাঝে ছড়িয়েছে অসুস্থতা। জরিপে এই তথ্য জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থা সিডিসি। জানিয়েছে দেশ জুড়ে বাড়ছে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের প্রকোপ। সংস্থাটির তথ্য মতে 1.5 দশক পর এবারই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে হাসপাতালে ভর্তির হার। রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 18 বছরের কম বয়সী শিশু কিশোর। এরই মাঝে ঠান্ডাজনিত অসুস্থতায় 11,000 মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও 2,70,000। দেশটিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ থাকে ফ্লুর সংক্রমণ।
প্রবল বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ পেরু ও চিলি। টানা বৃষ্টিপাতে ভোগান্তিতে রয়েছে জনজীবন, তলিয়েছে বহু বাড়িঘর ও সড়ক। শুক্রবার থেকে টানা বৃষ্টিপাতে পেরুর মায়োবাম্বা শহরে বেড়ে যায় নদীর পানির উচ্চতা। ঘরবাড়িতে ঢুকে পড়েছে পানি, বাস্তুচ্যুত হয়েছেন অনেকেই। ব্যাপক ক্ষতিগ্রস্ত ফসলি জমি, জরুরি পণ্য, গবাদি পশু ও পোষ্য প্রাণী নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বাসিন্দারা। প্রতিবেশী চিলির অবস্থাও রয়েছে বেহাল। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা, ভেসে গেছে অনেক গাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। কিছু এলাকায় ঘন্টায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে জরুরি বাহিনী। ৮০ বছরের মধ্যে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জাপান। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা ঢাকা পড়েছে প্রায় 5.5 ফুট বরফে। তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে পশ্চিম জাপান ও জাপান সাগরের উপকূলবর্তী এলাকাগুলোতেও। আগামী কয়েকদিনে ভারী তুষার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেহাল দশা জনজীবনের। রাস্তাঘাটে অতিরিক্ত বরফ জমায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দেখা যাচ্ছে না সড়কের ট্রাফিক সিগন্যালগুলো। দৃশ্যমানতা কম থাকায় বাতিল হচ্ছে বহু ফ্লাইট। চরম দুর্ভোগে পোহাতে হয়েছে রেল যাত্রীদের। 500-র বেশি রেলযাত্রা বাতিল হয়েছে তীব্র তুষারপাতে। তীব্র ঠান্ডায় বিখ্যাত নায়াগ্রা ফলসের বড় একটি অংশ জমে গেছে। চিরচেনা রূপ ছেড়ে এখন সেটিতে বইছে অনেকটাই শান্ত মেজাজে। এর সৌন্দর্য পেয়েছে এক ভিন্ন মাত্রা। বরফে ঢাকা অদ্ভুত সুন্দর জলধারাটি এক নজর দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন দেশি বিদেশি পর্যটকরা, হচ্ছেন মুগ্ধ। অপরদিকে পোল্যান্ডেও কিছুটা একই দৃশ্য ধরা পড়েছে। দেশটির দীর্ঘতম নদী ভিস্টুলা জমে যাওয়ায় প্রকৃতিপ্রেমীদের নজর কেড়েছে সেটিও। শীতের স্পর্শে চিরায়ত উন্মত্ততা এখন অনেকটাই শান্ত। নেই দুর্বার জলপ্রবাহের গর্জন। সাদা বরফের চাদরে ঢাকা পড়ে নীরব নিভৃত নায়াগ্রা ফলস যেন নতুন এক রূপে সেজে উঠেছে। বিখ্যাত এই জলপ্রপাতের অবস্থান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার ওন্টারিও অঙ্গরাজ্যের মাঝে। ইরি হ্রদের শান্ত জলরাশি থেকে উৎপন্ন হয়ে নায়াগ্রা নদী হয়ে বয়ে চলে এর জলধারা। এক পর্যায়ে দুর্বার গতি নিয়ে বিশাল উচ্চতা থেকে আছড়ে পড়ে, যা দেখতেই মূলত সেখানে ভিড় জমান পর্যটকরা। বছরের অন্যান্য সময় নায়াগ্রার উন্মত্ত রূপ দেখা গেলেও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এর কিছু অংশ বরফে ঢেকে যায়। এতে অবশ্য পর্যটকদের আগ্রহে কমতি আসে না, বরং অনেকেই শ্বেত শুভ্র বরফে ঢাকা নায়াগ্রা দেখতে ভিড় জমান। আজ আমাদের ভালোবাসার 10 বছর পূর্ণ হলো। শুনেছিলাম শীতকালেও নায়াগ্রা অনেক সুন্দর, তাই অ্যানিভার্সারি পালন করতে এখানে এসেছি। এখানে প্রচন্ড শীত, মনে হতো শীতকালে এখানে আসা মানেই পাগলামি। তবে সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়েছি। এদিকে এক সপ্তাহ ধরে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় জমে গেছে পোল্যান্ডের সবচেয়ে দীর্ঘ নদী ভিস্টুলা। রোদ ঝলমলে দিনে নদীতে ভাসছে শ্বেত শুভ্র বরফ। মনোরম এই দৃশ্যটিও নজর কেড়েছে প্রকৃতিপ্রেমীদের। ভিস্টুলা নদী জমে যাওয়ায় অবশ্য কিছুটা বিপাকেও পড়েছেন দেশটির বাসিন্দারা, কারণ ঐতিহাসিকভাবে কৃষি ও বাণিজ্যের জন্য এই নদীপথ ব্যবহার করে আসছে পোল্যান্ডবাসী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেসকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।